তাকে নিয়ে যাচ্ছে, অস্ত্র তুলে দিচ্ছে। এটা এমনি কিন্তু হচ্ছে না, আপনি তো দিচ্ছেন না, কিন্তু এই সমাজের কিছু রাজনীতির নামের কলঙ্ক, বড় ভাই নামে কলঙ্ক, এরাই আপনার ছেলেকে মেয়েকে এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, নেশা তুলে দিচ্ছে, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা যেটা সামাজিকভাবে আমরা এলাও করি না, সেই যৌনতাকে ছড়িয়ে দেওয়া, খেলাধুলার নামে এমন সব কিছু এখানে ছড়িয়ে দেওয়া, উন্মাদ হয়ে যাওয়া, তরুণ যুবক সমাজ যাতে উন্মাদ হয়ে তারা যাতে অস্ত্র হাতে তুলে নেয়, এই দিকে দাবিত করছে। আমরা যদি দায়িত্ব পাই, এই ছেলে মেয়েগুলোর জন্য সেন্টার গড়ে তুলব। এই 2 ওয়ার্ডে 2টা সেন্টার থাকবে, এখানে লোকেরা এসে কম্পিউটার শিখবে, ফ্রি কম্পিউটার শিখবে। দিনের পর দিন গর্ত, দিনের পর দিন যানজট, আপনি একটা কথা বলবেন, উল্টা ওদের লোকেরা এসে আপনার গলা টিপে ধরবে, বেটা বেঁচে আসিস যে, এটাই তো বেশি, 2 রাকাত নফল নামাজ আদায় কর, তোরে আবার এত সুযোগ সুবিধা দিব কেন? বুঝতে পারছেন কিনা? মানে ওরা হইল শাসক, আমরা হইলাম তাদের রায়ত, তাদের প্রজা, এইরকম মেন্টালিটি তাদের। এই জাতীয় ট্র্যাডিশনাল অদক্ষ অযোগ্য স্থবির প্রশাসন দিয়ে সিটি কর্পোরেশন চলবে না, চলবে। যার যখন খুশি এসে রাস্তা কেটে ফেলে, এবং দিনের পর দিন রাস্তা এই কাটা অবস্থায় থাকে। এইটা শেষ করে একটু জোড়া লাগিয়ে দিয়ে যায়, আরেকটা এসে কেটে ফেলে। এই জন্য কাটার মধ্যেই, কোড়াকুড়ির মধ্যে না, এটা একটা ডাকের মধ্যে, একটা সেন্ট্রাল পয়েন্টের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, যাতে করে কোনো একটা কাজ করলে সম্মিলিতভাবে যতগুলো বিভাগ আছে প্রত্যেকগুলো বিভাগ জানবে, এবং একই রিলেটেড যদি আর কাজ থাকে এট এ টাইম করতে হবে। একবার ওয়াসা, আরেকবার অমুক, আরেকবার তমুক আইসা যার যার মতো করে, এই যে দেখেন মিনিমাম ব্যবস্থাপনা বলতে কোনো জিনিস এখানে নেই। এই যুগ যুগ ধরে এটা আপনারা দেখে আসতেছে। আমরা এমন এক শহর নিয়ে কথা বলছি, এই শহরটি রাজধানী হিসেবে পরিণত হয়েছে আজ থেকে 400 বছর আগে, আর শহর হিসেবে গড়ে উঠেছে আরো কয়েকশো বছর আগে। তাহলে শত শত বৎসরের পুরাতন একটি শহর এই ঢাকা শহর। এটা 1610 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীর সাহেবের আমলে রাজধানীতে পরিণত হয়, এবং তার নামে এই রাজধানীর নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর নাম ছিল। সময়ের পরিক্রমায় পরিবর্তিত প্রেক্ষাপটে যে শহরকে একসময় রূপসী শহর হিসেবে বলা, এতটাই সুন্দর ছিল, সুশ্রী ছিল, বসবাসের উপযোগী ছিল। সময়ের বিবর্তনে, কালের পরিক্রমায় এই শহর এখন পৃথিবীর সবচাইতে বসবাসের দিক থেকে অযোগ্যের তালিকায় 1 নাম্বার। যেটা একসময় সুশ্রী রূপসী শহর ছিল, সময়ের বিবর্তনে, কালের পরিক্রমায় এটাকে যেভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা দরকার ছিল, এটার সেবার মান যেভাবে পর্যাপ্ত করা দরকার ছিল, এবং সেবার মান যেভাবে উন্নত করা দরকার ছিল, বিশ্বের অন্যান্য অত্যাধুনিক শহরগুলোর সাথে তাল মিলিয়ে মিল রেখে এটাকে যেভাবে সাজানো দরকার ছিল, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা এই সুবর্ণ সুযোগটা, আমাদের এই শহরটাকে আমরা দুর্ভোগের শহরে, একটা নিরামিষ শহরে, প্রাণহীন শহরে। এই যে আমি মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আসরের নামাজ পড়ে 10 মিনিট কথা বলেছি, অনলি 10 মিনিটস। ওরা আমাকে নাস্তা খাওয়াইতে চেয়েছিল, আমি বললাম যে ভাই আমার প্রোগ্রাম আজকে অনেক দূরে, আমি নাস্তা খাবো না। সেই থেকে গাড়ি দিয়ে এখানে আসতে 4 ঘন্টা সময় মাত্র লেগেছে। এই 4 ঘন্টা আমি গাড়িতে ছিলাম, মাঝখানে শুধু একটু নামাজের সময় ছাড়া পুরো সময়টা আমাদেরকে এই যে যানজট, এই যে জলাবদ্ধতা, এই যে শব্দ দূষণ, এই যে বায়ু দূষণ, এই যে পানি দূষণ, এই যে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, এমন কোন সমস্যা নাই যেটা এই ঢাকা শহরে নাই, এবং একেবারে প্রখর আকারে। এই যে আপনাদের এই রাস্তাটা দেখলে খুব মায়া লাগে। আমি এইদিকে যতবার ঢুকি অনেক দোয়া দুরুদ পড়ে ঢুকি, তার মানে অনেক সময় লাগবে।
অনেক সময় লাগবে এবং আপনাদের জন্য এটা নিয়তি হয়ে গেছে। তাইলে এই শহর রাজধানীতে পরিণত হলো 400 বছর হয়ে গেছে, 400 বছর, 4টা শতাব্দী। কিন্তু শহরের ডেভেলপমেন্টটা কি হল? অদক্ষ, অযোগ্য, স্থবির প্রশাসন এবং শিক্ষা নাই, প্রশিক্ষণ নাই এমন সিটি কর্পোরেশনের জনবল। এখানে যদি এটাকে পরিকল্পিতভাবে সামনে আগায় নিতে হয়, তাহলে দক্ষ, যোগ্য, গতিশীল, দায়িত্ববান, জবাবদিহিমূলক প্রশাসন লাগবে। কোথাও একটু ময়লা হলে আমার নাগরিক ফোন করে সিটি কর্পোরেশনের 10 জনকে দাবড়াইতে পারবে, তটস্থ করে ফেলতে পারবে। এই মেয়ে এখানে ময়লা কেন পড়ে আছে, কেন নেও না সমবেত, এরকম ধমক দিতে পারবে জবাবদিহিমূলক সিটি কর্পোরেশন। আপনি দিনের পর দিন গর্ত, দিনের পর দিন যানজট, আপনি একটা কথা বলবেন, উল্টা ওদের লোকেরা এসে আপনার গলা টিপে ধরবে। বেটা বেঁচে আসিস যে, এটাই তো বেশি, 2 রাকাত নফল নামাজ আদায় কর, তোরে আবার এত সুযোগ সুবিধা দিব কেন? বুঝতে পারছেন কিনা? মানে ওরা হইল শাসক, আমরা হইলাম তাদের রায়ত, তাদের প্রজা। এইরকম মেন্টালিটি তাদের। এই জাতীয় ট্র্যাডিশনাল অদক্ষ, অযোগ্য, স্থবির প্রশাসন দিয়ে সিটি কর্পোরেশন চলবে না, চলবে। এই জন্য লাগবে দক্ষ, যোগ্য, গতিশীল এবং জবাবদিহির অনুভূতি আছে, কঠোর জবাবদিহির মধ্যে থাকবে এমন একটা দায়িত্বশীল প্রশাসন সিটিতে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আর সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে অন্য যারা আছে বিভিন্ন পদে বসা, এদের সবাইকে ট্রেনিং দিয়ে দায়িত্বশীল, মানবিক, জবাবদিহিমূলক, কর্তব্যনিষ্ঠা তাদের মধ্যে তৈরি করতে হবে। এখন এগুলো মানে আমি আর মামু আর খালু তাদের নিজেদের মানে পয়সার বিনিময়ে নিয়োগ পাওয়া লোকেরা, এদের কোনো ট্রেনিংও নাই, কোনো ট্রেনিং নাই। এই জন্য এখানে শত শত লোক আছে কিন্তু কোনো সেবা নাই। আর সেবার জন্য এতগুলো সংস্থা, প্রত্যেকে স্বাধীন, যার যখন খুশি এসে রাস্তা কেটে ফেলে এবং দিনের পর দিন রাস্তা এই কাটা অবস্থায় থাকে। এইটা শেষ করে একটু জোড়া লাগিয়ে দিয়ে যায়, আরেকটা এসে কেটে ফেলে। এই জন্য কাটার মধ্যেই, কোড়াকুড়ির মধ্যে না, এটা একটা ডাকের মধ্যে, একটা সেন্ট্রাল পয়েন্টের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, যাতে করে কোনো একটা কাজ করলে সম্মিলিতভাবে যতগুলো বিভাগ আছে প্রত্যেকগুলো বিভাগ জানবে এবং একই রিলেটেড যদি আর কাজ থাকে এট এ টাইম করতে হবে। একবার ওয়াসা, আরেকবার অমুক, আরেকবার তমুক আইসা যার যার মতো করে। এই যে দেখেন, মিনিমাম ব্যবস্থাপনা বলতে কোনো জিনিস এখানে নেই। এই যুগ যুগ ধরে এটা আপনারা দেখে আসতেছেন। এই সংস্থা একবার করে, ওই সংস্থা আরেকবার করে, ওই সংস্থা আরেকবার করে, 12 মাস আমাদের রাস্তাগুলো কাটা থাকে। কি হচ্ছে? গ্যাস লাইন নিয়ে যাচ্ছে, পানির লাইন নিয়ে যাচ্ছে, বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, কি যে নিয়ে যাচ্ছে না চুরি করতেছে আপনি কিছুই বুঝবেন না। এই যে অব্যবস্থাপনা, এইভাবে একটা শহর চলতে চলতে এখন কোন পর্যায়ে এসে, 2 দিন বৃষ্টি হইলে জলাবদ্ধতায় সমস্ত রাস্তাঘাট, বাড়িঘর সব পানির নিচে চলে যায়। এই জন্য প্রকৃতির কাছে আমরা আমাদেরকে সঁপে দিয়েছি। এখানে কোনো প্রশাসন নাই, এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, এখানে কোনো ব্যবস্থাপনা নাই। তো সুতরাং আমাদের এখন দায়িত্ব হয়ে গিয়েছে, আমরা যারা বুঝি যে এই ব্যবস্থাপনা আমাদের জন্য মোটেই প্রযোজ্য নয় এবং এই ধরনের নেতৃত্ব আমরা আর রাখতে পারি না। যুগ যুগ ধরে আমরা রেখেছি, আমাদের নিজেদের কষ্ট হয়েছে, আমাদের পূর্বপুরুষ কয়েক পুরুষ চলে গিয়েছে বড় দুঃখ কষ্ট নিয়েই, মনের ব্যথা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরাও একই ব্যথা নিয়ে যাব। আমাদের পরবর্তী জেনারেশন আমাদেরকে বকাঝোকা করবে যে আপনারা কেন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেন নাই, যার দায় এখন আমাদেরকেও নিতে হচ্ছে। আমাদের পরে আমাদের অনুজ, আমাদের নতুন প্রজন্ম যেন আমাদেরকে বকাঝোকা না দেয়, গালি না দেয়। এজন্য এখন থেকেই আমরা সজাগ হয়ে যাব। আর এই সিটিতে একজন কাউন্সিলরও বানাবো না যে সত্যিকার অর্থে মানুষের সেবার জন্য তৎপর থাকবে না, তাকে খুঁজে
বেড়াতে আমাদের হারিকেনের তেল জ্বালাইতে হবে, মাইক্রোস্কোপ লাগাইতে হবে, এরকম অলস, অবোধ, অদক্ষ, অযোগ্য, দুর্নীতিবাজ, মানবতার শত্রু কোন কাউন্সিলর আমরা আর নির্বাচন করব না। আমরা এমন মানুষদেরকে নির্বাচন করব যাদের আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, মানব সেবার মানসিকতা আছে, কর্মতৎপর, যারা পরিশ্রমী, যারা ত্যাগী, যারা দায়িত্ববান, যারা দায়িত্বহীন নয়, এবং যারা কোনো দুর্নীতি করবে না, যাদেরকে ধরতে গিয়ে কোনো দালাল ধরা লাগবে না, কোনো ঘুষ দিতে হবে না, তাদেরকে চাইবা মাত্র আমরা আমাদের পাশে পাবো। এরকম দায়িত্ববান নেতৃত্ব তৃণমূল থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই যে এই দুইজনকে যদি আপনারা 2 ওয়ার্ডে নির্বাচিত করেন, 54 বছরের যাদেরকে দেখেছেন এবং তারা যা কাজ করেছে তার চেয়ে 5 গুণ 5 বছরে কাজ করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সংসদে নির্বাচন করছিল না? 107 বছরের ইতিহাসে যত বিপি হয়েছিল তারা যা করতে পারে নাই, মাত্র 7-8 মাসে সেটা আমাদের তরুণ নেতৃত্ব দেখিয়ে দিয়েছে। একইভাবে সিটি কর্পোরেশনে আপনারা এই নেতৃত্বকে নির্বাচন করেন, দেখবেন আপনাদের উন্নতি। এই রাস্তাঘাটের এইসব ঝামেলা, রাস্তা সরু, তারপরে দিনের পর দিন যানজট লেগে থাকা, এগুলোর বিকল্প বাইপাস, বিকল্প উড়াল সড়ক, বিকল্প নানা ধরনের অ্যারেঞ্জমেন্ট করে কিভাবে রাস্তাঘাটগুলোকে প্রশস্ত করা যায়, জনজীবনে স্বস্তি আনা যায়, রাত দিন এরা মেয়রের সাথে মিলে, প্রশাসনের সাথে মিলে এই কাজই করবে। এদের দান্দা থাকবে না যে 1 টাকা নিজের পকেটে নিবে, বরং নিজের পকেট বেতন যদি 2-4-10 হাজার পায় ওটাও উজাড় করে দিবে। এরা কোনো জনগণের পয়সা খাবে না, খাবে? এই ধরনের নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অন্য যে কোনো ভালো কাজের চাইতে আমাদেরকে এমন নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব দিতে হবে যে নেতৃত্ব নির্বাচন হলে আমার দায় অনেকটা কমে যাবে। এই দায়টা চলে আসবে কার উপরে? এই সৎ নেতৃত্বের উপরে। তারা আপনাদেরকে সাথে নিয়ে, সমাজের অন্য মানুষদেরকে সাথে নিয়ে এখানে সব ধরনের ডেভেলপমেন্টের উদ্যোগ তারা নেবেন। খালি রাস্তাঘাট না, খালি জলাবদ্ধতা দূর না, যানজট দূর না, তারা আপনাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য, বেকারত্ব দূর করার জন্য, ওই যে ববগুড়ের মতো ঘুরে বেড়ায়, ওই ঘুরে বেড়ানোর কোনো চান্স থাকবে না। আপনাদের ছেলে মেয়েদেরকে নানা কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে এমনভাবে ট্রেনিং দিবে যে তারা বড় বড় টাকার চাকরি করবে, তারা আর বেকার ঘুরে বেড়াবে না। আপনাকে আজীবন আপনার গ্লানি টানতে হবে না, কলুর বলদের মতো আপনাকেই খালি খাটতে হবে, আর আপনার ছেলে বুড়ো হয়ে যাবে, চাকরি পাবে না, অথবা বিদেশ গিয়ে সাঁতরাবে, এটা হবে না। দেশে রেখেই এদেরকে আইটি প্রশিক্ষণ দিয়ে এমনভাবে আমরা গড়ে তুলব যে তারা আর বেকার থাকবে না ইনশাআল্লাহ। এভাবে এই সমাজটাকে সুখী সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা আমরা পরিবর্তন আনবো। এই যে এখন বস্তা পচা শিক্ষা, মাস্টার্স পাস করিয়ে একটা ভালোই মানে কথা বলতে পারে না, ভালো কোনো ইনফরমেশন না, একটা দরখাস্ত লিখতে পারে না, এই যে মানে শিক্ষা, যে শিক্ষার দ্বারা আমরা কোনো কাঙ্ক্ষিত অর্জন করতে পারছি না, এটাকে আমরা বদলাই দেব। এমন শিক্ষা তৈরি করব যে শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা থাকবে, আধুনিক জ্ঞান বিজ্ঞান থাকবে, প্র্যাকটিক্যাল নলেজ থাকবে। একটা লোক যদি 8 পাস করেও বের হয়ে যায়, তাইলে তার জন্য একটা কর্মসংস্থান, সে একটা উদ্যোক্তা হইতে পারবে। তাকে এন্টারপ্রেনার বানানোর জন্য শিক্ষা ব্যবস্থার শুরু থেকেই সেই ধরনের মেথড, সেই ধরনের বাস্তবমুখী শিক্ষা দিয়ে আমাদের সমাজকে এখন যে এই যে বেকারত্বের চাপে, এই যে আপনার কর্মহীনতার চাপে, এই যে কর্মসংস্থানের অভাবে আমাদের তরুণ সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সন্ত্রাসের কবলে পড়ে যাচ্ছে। এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নেতৃত্ব ধরে রাখার জন্য আপনার আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মাদকের দিকে তাকে নিয়ে যাচ্ছে, অস্ত্র তুলে দিচ্ছে। এটা এমনি কিন্তু হচ্ছে না, আপনি তো দিচ্ছেন না, কিন্তু এই সমাজের কিছু রাজনীতির নামের কলঙ্ক, বড় ভাই নামে কলঙ্ক, এরাই আপনার ছেলেকে মেয়েকে এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, নেশা তুলে দিচ্ছে, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা যেটা সামাজিকভাবে আমরা এলাও করি না, সেই যৌনতাকে ছড়িয়ে দেওয়া, খেলাধুলার নামে এমন সব কিছু এখানে ছড়িয়ে দেওয়া, উন্মাদ হয়ে যাওয়া, তরুণ যুবক সমাজ যাতে উন্মাদ হয়ে তারা যাতে অস্ত্র হাতে তুলে নেয়, এই দিকে দাবিতে করছে। আমরা যদি দায়িত্ব পাই, এই ছেলে মেয়েগুলোর জন্য সেন্টার গড়ে তুলব। এই 2 ওয়ার্ডে 2টা সেন্টার থাকবে, এখানে লোকেরা এসে কম্পিউটার শিখবে,
ফ্রি কম্পিউটার শিখবে। এবং তাদের এই যে দেখেন আমরা এখানে একটা মেডিকেল সেন্টার গড়ে তুলেছি ফায়দাবাদের এখানে, জানেন তো আপনারা, এখানে ফিজিওথেরাপি যে কোনো মেডিকেল সেবা আপনারা নিয়ে পারতেছেন। সামনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে এগুলো করব। এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, একেবারে ন্যায়ের বড় কোনো বিষয় ছাড়া আপনাদের উত্তরেও যেতে হবে না, নিজ ওয়ার্ডে বসে চিকিৎসার বন্দোবস্ত করতে হবে আমাদের। এইভাবে আমরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলেছি এখনই অলরেডি, এবং সামনে এগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে করা হবে। একটা ল্যাপটপ দিয়ে দিলে 30-40 হাজার টাকার একটা ল্যাপটপ দিয়ে তাকে যদি আইসিটি তাকে যদি এগুলো শিখিয়ে দেওয়া হয়, তাইলে রিমোট জব যা আছে সারা ওয়ার্ল্ডে এই জব সার্চ করে তার চাকরির জন্য কারো বাড়িতে যে ইন্টারভিউ দিতে হবে না। চাকরি তার গড়ে থাকবে, চাকরি তার ল্যাপটপের ভিতরে থাকবে, সে আপনার পাশে থাকবে, সে মা বাবার পাশে দাঁড়াবে, সে সমাজের পাশে দাঁড়াবে, সে তার স্ত্রী সন্তানকে সময় দিবে। এখন তো ওরে বিয়ের পিড়িতে বসাতে পারতেছে না, ও বিয়ে বসবে না, তার অনেক টাকা দরকার, কোন দিন বিয়ে করবে না করবে তার আগে তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো কিছুই করতে পারতেছি না। আপনি তাকে কাজ না দিয়া, তাকে কোনো ব্যবস্থা না করিয়া ওয়াজ করলে তো আপনার ওয়াজ শুনবে না। এই জন্য এই সমাজ দায়ী। সেই জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করব, স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা পুনর্গঠন করব। আমরা এই নগরীটাকে একটা জঞ্জাল মুক্ত পরিচ্ছন্ন, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এই ঢাকা শহরে ম্যাক্সিমাম আধা ঘন্টার ভিতরে যেতে হবে। এইরকম করে নগরীকে সাজাতে হবে, বিকল্প সকল অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যার মাধ্যমে যানজট থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, এবং এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। সেরকম একটা নগরী প্রতিষ্ঠিত হোক আপনারা চান? কারা কারা চান দেখে একটু হাত তুলে দেখান। চাইলেই কি পাওয়া যাবে? এর জন্য কি করতে হবে? এখন থেকে কাজ করতে হবে। গত নির্বাচনে এই আসনের লোকেরা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারেন না, কষ্ট হয়েছে, ঠিক কিনা? এবারও দাঁড়িপাল্লা পাবেন না, তবে দাঁড়িপাল্লার লোক পাবেন, বুঝছেন কিনা? মানে দাঁড়িপাল্লা মার্কাই আমাদেরকে সমর্থন দিবে, কিন্তু এবার নির্বাচন যদি দলীয় না, এজন্য মার্কা হবে অন্য একটা মার্কা, আর ব্যক্তি থাকবো আমরা। নাম পাবেন, জামাতের লোকদের নাম পাবেন, আর মার্কা যেটা দেয় নির্বাচন কমিশন সেটা পাবেন, ওইটাই জামাতের ব্যক্তি, জামাতের মার্কা। গত নির্বাচনে দিতে পারেন নাই, এইবার এটার কাজা কাপড়া সহ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা দুঃখ পেয়েছে, ব্যথা পেয়েছে, জামাত ক্ষমতায় যেতে পারে নাই, তাদের সবাইকে বলেন সিটি আমরা আমাদের নিয়ন্ত্রণে নিব, এবং সিটি থেকেই আমরা বিপ্লবের নতুন যাত্রা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। পরিবর্তনের নতুন যাত্রা আমরা সিটি থেকে শুরু করব। সিটি যদি শক্তিশালী হয় তাহলে এটা কিন্তু অনেক মিনিং ক্যারি করে। সিটি যদি আপনাদের নিয়ন্ত্রণে থাকে তাইলে এখান থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘোষ বন্ধ হয়ে যাবে। ওই যে নানা আপনারা পানির বিল দেন, পানি পান না, পানি দেয় না কে আমরা দেখে নিব। বিদ্যুৎ আপনারা বিদ্যুৎ বিল দেন, হিডেন চার্জও দেন, কিন্তু বিদ্যুতের দেখা তো পান না, ঠিক কিনা? খাম্বা আছে বলে খাম্বা আছে, বিদ্যুৎ নাই। হ্যাঁ, গ্যাস আছে, গ্যাসের বিলও আমরা দিচ্ছি, কিন্তু গ্যাস আমাদের চুলায় নাই, আমাদের কলকারখানায় নাই। তাইলে এই যে অব্যবস্থাপনা, এগুলো থাকবে না। আর বিল দেওয়ার জন্য দফায় দফায় আপনি অফিসে যাইবেন আর ওদেরকে স্যার আর অমুক ডাকবেন, কোনো ননি। আমরা সিটি কর্পোরেশনের সমস্ত কাগজপত্র বিহীন পেপারলেস করে ফেলবো। অ্যাডমিনিস্ট্রেশন ফুললি পেপারলেস, সব ডিজিটালাইজড হয়ে যাবে। বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপরে আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে আপনার ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্স, এই সব কিছু গড়ে বৈশা 5 মিনিটের ভিতরে করতে পারবেন। সব ডিজিটালাইজড করে দিব, কোনো বেটারে 1 টাকাও আপনাদের দিতে হবে না। এখন আপনার হোল্ডিং ট্যাক্স হলো 5,000, আপনি যাওয়ার পরে স্যার এটা তো একদিনে দেওয়া যাবে না, সময় লাগবে, স্যার আপনি 20,000 টাকা দিয়ে যান, 15 দিন পরে এসে স্যার দেখা করিয়েন। আপনার ট্যাক্স কত? ট্যাক্স হলো 5,000, দিতে হবে তারে কত? কত বড় লজ্জা শরমের মাথাকে এই সমস্ত ঘুষখোরেরা, দালালেরা আমাদের বিভিন্ন জায়গায় বসে আছে। এদেরকে না হটানো পর্যন্ত আপনার আমার জীবনের মুক্তি আসবে না, শান্তি আসবে না। কথা বুঝতে পারছেন কিনা? এই দালাল, এই ফড়িয়া, এই ঘুষখোরগুলোকে সমূলে উৎপাদন করতে হবে। এই সিটি থেকে একটা ঘুষখোরের বাচ্চা এখানে থাকতে পারবে না। ঘুষ ছাড়াই সকল কাজ হইতে হবে, দুর্নীতি ছাড়া সকল কাজ হইতে হবে। এইটার জন্য জামাত ইসলামীর নেতৃত্বের কোনো বিকল্প নাই। এটা প্রমাণিত বাংলাদেশে এখন পর্যন্ত যে পার্টিগুলো দেশ শাসন করেছে, এখনো যারা করছে,
তারা ঘুষমুক্ত হতে পারবে না, তারা দুর্নীতিমুক্ত হতে পারবে না। 6 মাসে এক একটা মন্ত্রী কি পরিমাণ কামাই করছে পত্রপত্রিকা একটু পড়িয়েন। শত শত কোটি টাকা তারা কামাই করতেছে। তাদের দেশের উন্নয়নের প্রতি নজর নাই, নিজের এবং পরিবারের উন্নয়নের কাজ তারা ঠিকই করছে। অতএব এখন আমাদের একটাই পথ, জামাত দীর্ঘ 85 বছরে যে লোক তৈরি করেছে, এই লোকগুলোকে দিয়েই আমাদের প্রশাসন চালাতে হবে। তাইলে ইনশাল্লাহ এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে। এবার আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের 2 মন্ত্রী ছিল 1 টাকা ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই। আমাদের সচিবরা ছিল, আমাদের এমপিরা আছে, কেউ দেখাতে পারবে না যে আমাদের এমপিরা দুর্নীতি করতেছে। সুতরাং একমাত্র জামাত ইসলামের তৈরি করা ফ্যাক্টরিতে যে নেতৃত্ব, এই নেতৃত্ব দিয়েই আগামীর বাংলাদেশকে আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা প্রস্তুতি নেন। আমরা চষে বেড়াচ্ছি। ইতিমধ্যে আমরা যে পরিমাণ সামাজিক কাজ জাতির সামনে, এই ঢাকা সিটির মানুষের সামনে, আপনাদের এখানে দেখাইছে কিনা জানি না, দেখাইছেন? সিটিটা দেখাইছেন? দেখান নাই তো? সিটি দেখানোর কথা ছিল তো। আমরা গত 10 বছরে মিনি হাসপাতালের মতো আমরা গড়ে তুলেছি, বড় ধরনের হাসপাতাল আমরা গড়ে তুলেছি। আমরা ফ্রি মেডিকেল কার্ড দিচ্ছি, মানুষকে চেক আপ ফ্রি করাইয়া দিচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট ফ্রি করাইয়া দিচ্ছি, তাদেরকে বিভিন্ন বড় ধরনের অপারেশনগুলোতে বড় ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা বিভিন্ন মেডিকেল ক্যাম্প করছি, আমরা ফিজিওথেরাপি দিচ্ছি, আমরা বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে টেস্ট করাই আবার বাসায় পৌঁছে দিচ্ছি। ক্যানোলা, ইঞ্জেকশন, স্যালাইন পুশ ইত্যাদি কাজগুলো আমরা বাসায় গিয়ে করছি। আবার আমাদের সেন্টারে আসলেও ডিসকাউন্টে এগুলো আমরা করে দিচ্ছি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ব্লাড সার্ভিস আছে, বাসায় গিয়ে ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, ইলেকট্রিক্যাল যে কোনো হার্ডওয়্যারিং যে কোনো কাজ আমাদের কর্মীরা একেবারেই সামান্য নামমাত্র মূল্যে পরিশ্রমের মাধ্যমে তারা জনগণকে সেবা দিয়ে যাচ্ছে এই ঢাকা সিটিতে। এই সেবাগুলো এখানে লিফলেট কি আনা হয়েছে, তারপরে লিফলেট আছে আমাদের, এগুলো আপনারা নিয়ে যাবেন যাওয়ার সময় ইনশাআল্লাহ। কেমন? এই লিফলেটে প্রায় 1 ডজন নাম্বার দেওয়া আছে, তার চেয়ে বেশি। এই নাম্বারগুলোতে আমাদের প্রত্যেকের জন্য সেবা আছে, যে কোনো ধরনের সেবা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা একটা অ্যাপ করেছি www.nagorikseba.net নামে। ওই যে বললাম জবাবদিহিমূলক প্রশাসন, আমরা এখনই জবাবদিহির মধ্যে চলে গেছি। আপনি এখানে ঢুকে আপনার নাম, টেলিফোন নাম্বার আর আপনার হোল্ডিং নাম্বার দিয়ে যে কোনো প্রবলেম, সমস্যা আপনি লিখবেন। আমাদের কুইক রেসপন্স টিম আছে, তারা আপনাদের সাথে দেখা করে, এই যে কাউন্সিলররা দেখা করে, তারা আপনাদের কাছে জানবে আপনাদেরকে কি সহযোগিতা করা যায়, তারা চেষ্টা করবে। মানে আমরা সরকারে ক্ষমতায় যাওয়ার আগে সিটি কর্পোরেশনের দায়িত্ব কিভাবে পালন করব তার একটা ডেমনস্ট্রেশন করতেছি। আমরা দেখাচ্ছি যে এই ধরনের প্রশাসন হবে, যে আপনারা চাইলেই আমাদেরকে পাবেন। এবং আমরা কি করি এটা আপনাদের সামনে আমরা সবসময় তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমাদের এই যে পরিকল্পনা, সামনে আমাদের পরিকল্পনা হলো যে আমরা এখানে ড্যাশবোর্ডে আপনাদের দেখাই দিব যানজটের জন্য কি কি কাজ আমরা করব, জলাবদ্ধতা দূর করার জন্য কয়টা কাজ আমরা করব, প্রত্যেকটা দেখাবো আর আপনাদের পরামর্শ নিব। আপনাদেরও কোনো যোগ থাকলে আপনারা করবেন, যাতে আমরা দায়িত্ব পেলে যা আপনাদের কাছে প্লেস করব ওটাই যেন বাস্তবে আমরা করি কি না সেটা আপনারা দেখবেন, সেটা আপনারা ঘরে বসে দেখতে পারবেন, এবং আমরা না করলে আমাদেরকে ধরতে পারবেন। তো সম্মানিত সুধী, আসুন আজকে নেতৃত্বের ব্যর্থতার কারণে এবং অযোগ্য, অদক্ষ, গতিহীন নেতৃত্বের কারণে এবং সুশাসনের অভাবের কারণে আমাদের উপরে যে সমস্যাগুলো চলছে, এটা অবসান কল্পে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের পরিবর্তনে আমরা কাজ করি। আল্লাহ যেন সেই পরিবর্তনে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে যেন আমরা ডিসকাস করি, আলোচনা করি। এই লিফলেটটা নিয়েও আলোচনা করবেন, যে লিফলেটটা এখন দেওয়া হচ্ছে, এই লিফলেটটা ছড়াই দিবেন এবং আমাদের বক্তব্যগুলো ছড়াই দিবেন। এবং আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন, আগামী নির্বাচনে জনগণ যাকে রায় দিবে, এই রায় ছিনতাইয়ের কোনো চেষ্টা যদি হয়, আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি, সেই প্রতিরোধের পাশে আপনাদেরকে কি পাবো ইনশাল্লাহ। আপনারাও আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে ঘরে আপনারা আমাদের সালামটা পৌঁছে দিবেন। মা, বোন, চাচি যারা আছে, আমাদের মেয়েরা যারা আছে, তাদের কাছে সালাম পৌঁছে দিবেন। আপনাদের এলাকাবাসী প্রত্যেকটা মানুষের কাছে আমার সালাম পৌঁছে দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে। যেহেতু গরম, জায়গা ছোটো, আপনারা অনেক আগে থেকে আসেন, এই জন্য কষ্ট আর বাড়াতে চাই না। আজকে এখানেই কথা শেষ করছি, আরও দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকায় আসবো, আপনাদের বাড়িতে যাব, খাবো ইনশাআল্লাহ। যেভাবে খাওয়াবেন না আপনারা,
প্রয়োজনে থাকবো ইনশাল্লাহ, সব বেদারি করবো, মসজিদে মসজিদে যাবো ইনশাল্লাহ। সেই দিন সামনে আসবে, আমরা সবাই একযোগে আমাদের শহরকে গড়বার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।